সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহাগ। গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের নেতারা স্মরণ করিয়ে দেন সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আশঙ্কা করেন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের। তারা বলেন সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত না যা সমস্যা তৈরি করে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাঘের শীতে রাজনীতিতে উত্তাপ বাড়ছেই। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়ায় নাখোশ বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধ হয় ভালো হবে। সুতরাং আচার আচরণের কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনের সরকার। অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতা থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, এমন অভিযোগ এই বিএনপি নেতার। নির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, ইট ইজ এ ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকারও আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না, কোনো দায়বদ্ধতা আসবে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এ সময় নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপি কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা। পালিয়ে গেছে কাজে আমাদেরকে মনে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তারেক রহমান বলেন, সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় তাদের স্বাগত জানাবে বিএনপি। তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল গঠন হলে তাতে জনগণ হতাশ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল গঠন স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের বাজার সিন্ডিকেটের হাত থেকে মানুষকে রক্ষা করা উচিত বলে মনে করেন তিনি। জনগণ যদি বৃহত্তর স্বার্থে সরকারের ব্যর্থতা মেনে নিতে পারে তাহলে সরকার পক্ষ থেকেও যে কোনো বিষয়ে ধৈর্য দেখানো উচিত বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণকে নিয়ে রাজনীতি নয়, বরং জনগণের জন্যই রাজনীতি। এ কারণেই বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাহফুজ। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার গুম, খুন এবং ধর্ষণে জড়িতদের বিচার করা, সেই সাথে সংস্কার করে দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। তবে যারা বাংলাদেশ বিরোধী তাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা মাহফুজ। আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম, খুনের, ধর্ষণের বিচার করা এবং সংস্কার করা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের গুজবে কান দেওয়ার সময় নেই। দুপুরে পঞ্চগড়ে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট সিজন 3 অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। সার্জিস বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের অবলম্বন এখন গুজব। টাকা পাচার করে বিদেশে বসে তারা গুজব ছড়াচ্ছে, চেষ্টা করছে মানুষের মাঝে বিভাজন ও বিভ্রান্তি ছড়ানোর। এসবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান সার্জিস আলম।
ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে তারা আসলে যে এক প্রকার আসলে মানে ছাগলের উত্তরসূরি, এটা বাংলাদেশের মানুষ এখন জানে। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি নতুন প্রজন্মের দেশ করার কারিগরদের পূর্ণ সমর্থন জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় ২০ বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। সকাল থেকে দলে দলে তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকরা জড়ো হতে থাকেন গোরে শহীদ ময়দানে। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার। দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান আমিরে জামায়াত। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। ৫ আগস্ট পরবর্তী জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতরা নব্য ফেসিবাদের অংশীদার বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? আমিন বাবু, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটায় কিছু সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। বাদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির জন্য কোটা। তিনি দাবি করেন 2024-25 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবার প্রতি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন 43 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল 11টায়। অনলাইনে বা সরাসরি সিট প্ল্যান দেখে নিজ নিজ কেন্দ্রের হলে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা। এবার পরীক্ষায় পদ্ধতি ও সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা 2934টি। আবেদন করেছেন 1,25,500 জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন 43 জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কলা ভবন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। জানান, এবার ভর্তি কোটায় বেশ কিছু সংস্কার আনা হয়েছে। নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধার কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায়, সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে। অতএব কোনো অংশ বাদ থাকবে না, আর নাতি নাতনি অংশটি বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির লড়াইয়ের সময় বাইরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পরীক্ষা শেষ হয় 12:30টায়। বের হয়ে আসেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা যায় সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক আন্দোলন বা রাজনীতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন মিশ্র। পরীক্ষার প্রশ্ন সহজ ছিল, কিন্তু ইংলিশে একটু হার্ড হয়েছে। রিটেন ভালো হয়েছে। সাম্প্রতিক কিছু কোশ্চেন আসছে, কোশ্চেন মোটামুটি সহজই হয়েছে, কিন্তু রাইটেন পার্টটা হচ্ছে একটু কঠিন ছিল। যারা পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা যেন এই কাজটা করে, যে সিলেবাসের বাইরে থেকে তারা যেন পড়াশোনা করে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার কেন্দ্রগুলোতে ৭১,০০০ এবং বিভাগীয় শহরে প্রায় ৫৪,০০০ শিক্ষার্থী পরীক্ষায় বসেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিজয় সরণি ক্রসিংয়ে নতুন নিয়ম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনকে বিজয় সরণির পরিবর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিয়ে নগরীর পশ্চিমাংশে যেতে হবে।
এতে যানজট অনেকটা কমানো সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা। পূর্ব ঘোষণা মতে শনিবার সকাল থেকেই কার্যকর করার কথা ছিল নতুন নিয়ম, কিন্তু সকাল 10:30 পর্যন্ত পরিবহন চলে আগের নিয়মে। নতুন নিয়মের প্রস্তুতিতে খানিকটা সময় নেয় ট্রাফিক বিভাগ। সব প্রস্তুতি শেষে সকাল 11:15টার দিকে বন্ধ করা হয় জাহাঙ্গীর গেট থেকে আসা পরিবহনের ডানে মোড়। রাস্তার মাঝখানে রশি দিয়ে পরিবহনগুলো ডানে মোড় আটকে দেয় ট্রাফিক বিভাগ। এ সময় বিভিন্নভাবে প্রচারণা চালানো হয় নতুন নিয়ম সম্পর্কে। 2 দিন ধরে প্রচারণার পর তৃতীয় দিন যখন চালু করা হয় নতুন নিয়ম, তখনও অনেকে জানতেন না ডানে মোড় বন্ধের বিষয়টি। এ নিয়ে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হয় ট্রাফিক সদস্যদের সঙ্গে। নতুন নিয়মে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, গাবতলী সহ ঢাকার পশ্চিমাংশের পরিবহনগুলো জাহাঙ্গীর গেট থেকে এসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিতে হবে। এরপর বিআইসিসি বা আগারগাঁও ক্রসিং ব্যবহার করে যেতে হবে নির্ধারিত গন্তব্যে। এইখানে চতুর্মুখী যে যানবাহনের যে ফ্লো, এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশ যে র্যাম্প সেটি এখানে অবস্থিত, এবং 2 পাশ থেকেই কিন্তু এই র্যাম্পে যানবাহনগুলো মানে আসে, এবং 2 পাশ থেকে এগুলো র্যাম্পে ওঠার জন্য তারা চেষ্টা করে। তো যেই কারণে ইদানিং জ্যামটা আরও বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত এই ব্যবস্থা নেওয়া হলেও যানজট কমানোর স্থায়ী ব্যবস্থা নিয়ে আরও বড় পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন কর্মকর্তারা। যে সমাধানটা নিয়ে এসেছি এটি খুব টেম্পোরারি একটা সমাধান। যদি এইটাকে আরও সুন্দরভাবে এটা নিয়ে আসার, এটা যদি সমাধান করতে চাই আমরা, তাহলে অবশ্যই এইটা অন্য পদ্ধতিতে যেতে হবে। যারা এখানে টাউন প্ল্যানিংয়ের সাথে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, এবং যারা আমার সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে নিয়ে এটি কিভাবে এই সিগন্যালের জ্যামটা কমিয়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এ নিয়মে ইতিবাচক সাড়া পেলে এটি চালু রাখা হবে, আর যদি নেতিবাচক হয় তাহলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল করা দরকার বলে মনে করেন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। জানিয়েছেন, এখন থেকে জ্বালানি খাতের সব প্রকল্পের ঠিকাদার নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর এক আলোচনা সভায় সব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেমিনার। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা তুলে ধরে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের পথ খুঁজতে এই আয়োজন এফবিসিসিআই এর। আলোচনার বড় অংশ জুড়ে ছিল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, গেল 15 বছরে এ খাতে উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তার বিচার করতে হবে সবার আগে। বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ, রেগুলেটরি কমিশন, ইটকল এখন যোগ করলাম, এরা যেসব অপরাধমূলক জ্বালানি অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছে, হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো বেরিয়েছে, আমরা অভিযোগ করেছি, পত্রপত্রিকায় পত্রপত্রিকা করেছি এবং প্রতিষ্ঠানে করেছি, সেই সমস্ত অভিযোগের বিচার করার জন্য বিআরসি আইনের নির্দিষ্ট ধারা আছে। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়, এবং এখান থেকে কিভাবে আমরা একটা সাস্টেনেবল জায়গায় যাব আমার কাছেও এটা ক্লিয়ার না, কারণ এর মধ্যে এত কঠিন সব সিদ্ধান্ত নিতে হবে যেটা পসিবলি সরকার নিতে পারবে না। হ্যাঁ, তবে যদি নিতে চাই ধীরে ধীরে নিতে হবে। নতুন উৎস সৃষ্টি না করে মজুতকৃত গ্যাস ব্যবহার বৃদ্ধির বিপক্ষে মত দেন বিশেষজ্ঞরা। উপদেষ্টা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত, আমরা বলছি না, এখন আর আমরা এসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করবো একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। এমন সব কোয়ার্টার থেকে বলা হয় যে মানে এটা আমি তাদের অনেকের নামও উল্লেখ করতে পারি না, তো আমরা এটাকে উন্মুক্ত প্রতিযোগিতা করতেছি, এবং উন্মুক্ত প্রতিযোগিতার সুফলটা আপনারা ব্যবসা হিসেবে বুঝতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বেশি দামে যে বিদ্যুৎ কেনা হয়েছে সেটি কতদিন টানা যাবে তা নিশ্চিত নয়। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বলেন, যাদের বাড়তি গ্যাস লাগবে তাদের জন্যই দাম বাড়ানো হয়েছে। একটা ন্যাশনাল কমিটি করছিলাম,
একজন বিচারপতিকে, প্রাক্তন বিচারপতি জাস্টিস মনিরুল ইসলামকে দিয়ে, সোয়াসের একজন অধ্যাপক প্রফেসর মুশতাক এবং অন্যান্যদেরকে দিয়ে। তো তারা এগুলো দেখতেছেন, বড় বড় যেসবগুলো হয়েছে, জ্বালানির অপরাধ হয়েছে, সেগুলো তারা দেখতেছেন। এর মধ্যে তারা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এগুলো রিনেগোশিয়েট করার জন্য। রাতারাতি সব বদলে ফেলতে কোনো জাদুর চেরাগ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। IMF এর প্রেসক্রিপশন মেনে চলছে সরকার, এতে সংকটে পড়বে অর্থনীতি। ব্যবসা বাণিজ্য চাঙ্গায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার, তাছাড়া সংকট সুরাহার লক্ষণ নেই বলে মনে করে ব্যবসায়ী সংগঠন BCI। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সুদ হার বাড়ছে, ব্যাহত হচ্ছে উৎপাদন, ঢালাও শুল্ক কর বৃদ্ধির ফলে শিল্পের ব্যয় বাড়বে। জ্বালানি ব্যয় আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও জরুরি। ধারাবাহিকভাবে কমছে শিল্প উৎপাদন, পিছু ছাড়ছে না অনিশ্চয়তা, অর্থনীতি চাঙ্গায় নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে শনিবার দুপুরে সংগঠনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। বলা হয়, নীতি সুদ হার বাড়ছে, ঋণপত্র বা ALC-তে আনা হয়েছে নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কমছে চাহিদা। এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি হলে ব্যাহত হবে শিল্প উৎপাদন। ইন্টারেস্ট রেট এত বেশি হাই করে দেওয়া বা LC ওপেন করার জন্য ডিফিকাল্টি সৃষ্টি করা, কারেন্সি ডিভ্যালু হয়েছে এবং সেই ক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল বরোয়ারের যে লিমিট সেটা বৃদ্ধি না করা, এগুলি কিন্তু মেসেজগুলি ক্লিয়ার করে দেয় যে আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সহায়ক না। আবার অর্থনীতি নিয়ে একের পর এক ভুল নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। মধ্য আয়ের দেশের রূপান্তরের সময়সীমা আরও 3 বছর পিছিয়ে দেওয়া দরকার। বলা হয়, IMF এর প্রেসক্রিপশন মেনে চলছে বর্তমান সরকার। IMF এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা IMF এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট এফেক্ট হবে। অন্তর্বর্তী সরকারের কাছেও অর্থনীতি গুরুত্বহীন। দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার, এর জন্য দরকার নির্বাচন। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যত শর্ট হোক, তত কিন্তু ওনাদের যত কুইক হোক, আমি মনে করি যে ওনাদের ইলেকশন প্রসেসে চলে যাওয়া উচিত এবং তাতে করে সবার মধ্যে একটা স্বস্তিও আসবে। গেল 1 বছরে বন্ধ হয়ে গেছে 100-র বেশি গার্মেন্টস কারখানা, বন্ধের পথে আরো 200টি কারখানা। ইন্টারেস্ট রেট যদি হাই হয়, ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এগুলি তো আসলে বিভ্রান্তমূলক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব শীল হত্যাকাণ্ড এখনো রহস্যে ঘেরা। কারা কি কারণে তাকে হত্যা করেছে মিলছে না এসবের উত্তর। মামলা হয়নি এখনো। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আমার বাবা সব সময় হেলমেট মাথায় দিয়ে যায়, আজকে কেন আমার বাবার হেলমেট গিয়ে গেল যে আমার বাবা। চণ্ডী সরকার, ছেলেহারা এক মা, কোনো সান্ত্বনাতেই থামছে না তার আহাজারি। কি করে মোটরসাইকেল নিয়ে পড়ে গেল। ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে হস্তান্তর করা হয় অর্ণব শীলের মরদেহ। নেওয়া হয় নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের বাড়িতে। সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। গল্লামারি শ্মশানে সম্পূর্ণ হয় শেষকৃত্য। কেন কি কারণে এই হত্যাকাণ্ড তা বুঝতে পারছেন না স্বজনরা। আমার বাবা সাহায্য করতো, আমার বাবা কেউ নিতে আসলি ভিক নিতে আসলি তার 100 টাকা 50 টাকা দিয়ে দিতে, কত মানুষের বই কিনা পয়সা দিত। আমার দাদারে কেন মারলো, আমার দাদারে কেন মারলো, খুঁজে বের করে শাস্তি দেবে। এরকম ছেলে মনে করে হাজারও মেলবে না, এর কথা কোনোদিন কেউ মন্দ বলে না। কোনো শত্রু নাই, আমি সারা খুলনা শহরে পায়ে হেঁটে চলতে পারি, আর আমার ছেলের কোনো শত্রু আছে তাও মনে করি না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদের মাস্টার্সের ছাত্র অর্ণব, তাকে হারিয়ে নির্বাক সহপাঠী সহ এলাকার বন্ধুরাও। তারাও আন্দাজ করতে পারছেন না হত্যার মোটিভ কি। কোনো দলদারি বা কোনো আড্ডাবাজি, কোনো মাদকের সাথে, কোনো সিগারেটও পর্যন্ত খাইতো না। খুব মানে মুখ উঁচু করে কারোর সাথে কথা বলতো না, কখনো উঁচু গলায়ও কারোর সাথে আমরা কথা বলতে দেখিনি। সে ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিল, মানে তার কথাবার্তা, তার আচরণ অনেক ভালো। তবে আমি এতটুকু আশা করি তার যেন সুষ্ঠু বিচারটা হয়।
পুলিশ বলছে লেখাপড়ার পাশাপাশি বাবার ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন অর্ণব। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় জানানো হয়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। ঘটনাস্থল থেকে সমস্ত আলামত, সম্ভাব্য যত আলামত আছে সেগুলো আমরা জব্দ করেছি এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণের জন্য আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এর বাইরে আমরা আশপাশের যারা সাধারণ জনগণ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণব। এই সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে নেতারা প্রশ্ন করেন, কেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এই ঘটনায় জবাব চাওয়া হলো না। শুক্রবার কর্ণাটকের কালকেরে হ্রদের কাছ থেকে বাংলাদেশি নারী নাজমা মরদেহ উদ্ধার করে রাজ্য পুলিশ। ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছে পাওয়া যায় বাংলাদেশি নারী নাজমার মরদেহ। রাজ্য পুলিশের প্রাথমিক ধারণার ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হন তিনি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও দেশবাসী সোচ্চার। নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। ফেলানি থেকে শুরু করে এ যাবৎকালে সকল হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা। রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজন না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন নেওয়া হয়। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তাদের অভিযোগ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে ভারত। ভারত সরকারের কাছে আমার যে নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5:07 সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকা অবতরণ করে। 4 দিনের সফরে ডক্টর ইউনূস মোট 47টি ইভেন্টে অংশ নেন। তিনি 4 জন সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন শীর্ষ কর্মকর্তা ও বৈশ্বিক শীর্ষস্থানীয় 10টি কোম্পানির প্রধান নির্বাহীর সাথে বৈঠক করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও 2টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সফরের শেষ দিনেও ডক্টর ইউনূস বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। শীর্ষ সম্মেলনের সময়ে আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, ছাত্র উপদেষ্টারা পালিয়ে গেছেন, এসব গুজব ছড়িয়ে পলাতক দল নিজেদের মানসিক শান্তি কুড়োচ্ছেন বলে মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাদের অনেকেই মনে করেন সামাজিক মাধ্যমে শুরু হয়ে সেখানেই শেষ হয়ে যাচ্ছে গুজবের উত্তেজনা। তাই এসবে পাত্তা না দেওয়ার আহ্বান ছাত্র নেতাদের। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। দেশ ছেড়ে পালাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো এসব গুজব থেকে নোয়াখালীর চাটখিলে শোডাউনের সূত্রপাত। শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাদল এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটায় তারা বানসা বাজারে
একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে, এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলায় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। পুলিশ জানায় 5 আগস্ট চাটখিল থানার মামলায় আসামি দেখানো হয়েছে 2 জনকে, তোলা হয়েছে আদালতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতে বসে দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? পঞ্চগড়ে সার্জিস আলম বলেন, এসব গুজবে কান না দিতে। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব দেখে মনে করেন 5 আগস্টের আগের নানা গুজবের কথা। যেদিন শেখ হাসিনা পাওয়া তার আগের রাতে 4 আগস্ট রাতে বলা হচ্ছিল যে এই টিসি, এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া লাখ লাখ আওয়ামী লীগ কর্মী, যুবলীগ, ছাত্রলীগ কর্মী দিয়ে ভরে গেছে। এই দেখা গেল কয়েকটি কুকুর ছাড়া আসলে আর কেউ নেই গভীর রাতে। সমন্বয়ক হাসিব আল ইসলাম মনে করেন, গুজব ছড়িয়ে একটা মানসিক শান্তি খুঁজে পায় 24-এর পরাজিত শক্তি। তারা পালিয়ে গিয়ে তারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা হয়তোবা মনের শান্তি খোঁজার চেষ্টা করে, কেননা তারা তো আসলে পতিত শক্তি এবং রাজপথে তাদের কোনো অবস্থান নেই এবং তাদের কোনো সাংগঠনিক সক্ষমতাও নেই। এসব গুজবে কান না দিয়ে জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান। বিসিবির সভার তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিনুর, সভায় কতজন উপস্থিত হয়েছেন আর কোরাম পূর্ণ কি হয়েছে এর মধ্যে? আর একটু জানতে চাই যে বিপিএল এ রাজশাহী দল নিয়ে কোনো ধরনের সিদ্ধান্তের আভাস কি মিলেছে কিনার মধ্যে? আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের যখন বিপিএল সভার ফুটেজ নিতে দেওয়া হয়েছিল, সেই ফুটেজ দেখা পর্যন্ত আমরা যতদূর সেই প্রেমিসিসে ছিলাম ততক্ষণ পর্যন্ত বিসিবির সভাপতি ফারুক আহমেদ সহ 8 পরিচালক উপস্থিত ছিলেন। আমরা জানি যে কোরামের একটা ব্যাপার থাকে যে 9 পরিচালক থাকতে হয়, জরুরি সভা হলে সেই বিষয়টা থাকে না। কিন্তু বিসিবির মিডিয়া কমিটি থেকে আমাদের কিন্তু আজকে SMS এর মাধ্যমে জানানো হয়েছিল যেটা 17তম সভা অর্থাৎ সাধারণ সভা, জেনারেল মিটিং, এটা কিন্তু জরুরি সভা নয়। সেক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনে যেটা আছে যে কোরাম পূর্ণ না হলে সভাটা মুলতবি ঘোষণা করতে হয়। কিন্তু এইখানে একটা আরেকটি বিষয় আছে যে এখন যেহেতু অদ্ভুত পরিস্থিতিতে অর্ধেকের বেশি পরিচালক নেই, পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে একটা ক্লজ থাকতে পারে বলে একটা গুঞ্জন কিন্তু আছে। তো দেখা যাক সভা শেষে নিশ্চয়ই সেই বিষয়টা পরিষ্কার করা হবে বিসিবির পক্ষ থেকে। আর অবশ্যই ক্লাবের সঙ্গে যে বিসিবির যে দ্বন্দ্ব সংবিধান সংস্কার নিয়ে, সেটাই মূল এজেন্ডা। এর পাশাপাশি কিন্তু যে বিপিএলের যে পেমেন্ট জটিলতা বা ফিক্সিংয়ের যে অভিযোগ, সেই বিষয়গুলো অবশ্যই বোর্ড পরিচালকদের সামনে তুলে ধরা হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এবং রাজশাহী টিম সম্বন্ধে একটা গুঞ্জন আছে যে বিসিবি রাজশাহী টিমের মালিকানা নিয়ে নিতে পারে। তো সেই বিষয়টা এখন পর্যন্ত কেউ স্পষ্ট করেনি, তবে আমার মনে হয় এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে মিটিংটা যেহেতু চলমান আছে, সেই বিষয়ে সিদ্ধান্ত হলেও পরবর্তীতে আমরা দ্রুততম সময় জানানোর চেষ্টা করব। তবে আমার মনে হয় এই প্রশ্নগুলোর এখন সবগুলোই গুঞ্জনের পর্যায়ে আছে। সভাটা শেষ হলে হয়তো বিসিবির পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে আমাদের পরিষ্কার একটা ধারণা দেওয়া হবে। হাসিনুর, ধন্যবাদ আপনাকে। 2024-এর বর্ষসেরা টি20 দল ঘোষণা করেছে আইসিসি। সর্বোচ্চ 4 জন ক্রিকেটার আছেন টি20 বিশ্বকাপ জয়ী ভারত থেকে। রানার্স আপ হলেও সেরা একাদশে নেই সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার। ওপেনিংয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড, তিনি ইংলিশ হার্ড হিটার ফিল সল্ট। 4 নম্বরে পাকিস্তানের বাবর আজম, 5-এ গত বছর 2000-এর বেশি টি20 রান করা নিকোলাস পুরান। বর্ষসেরা টি20 দলের নাম্বার 6 বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। 7-এ বিশ্বকাপে দুর্দান্ত খেলা হার্দিক পান্ডিয়া, 8-এ রশিদ খান। 9 নম্বরেও একজন লেগ স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একাদশের 2 পেসারই ভারতীয় জসপ্রীত বুমরা ও আশদীপ সিং। যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 70 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। তাদের পাঠানো হয়েছে মিশরে। গাজা কিংবা পশ্চিম তীরে প্রবেশ করতে পারবে না এই কয়েদিরা। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী গাড়িতে করে অন্য 114 ফিলিস্তিনিদের নেওয়া হয়েছে পশ্চিম তীরের রামাল্লায়। কিছুক্ষণের মধ্যে তাদের হস্তান্তর করা হবে। এর আগে শর্তানুযায়ী 4 ইসরায়েলি নারীকে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে
আনুষ্ঠানিকতা শেষে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে রেড ক্রসের গাড়িতে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল। গেল রোববার প্রথম দফায় মুক্তি পেয়েছিল 3 ইসরায়েলি জিম্মি ও 90 ফিলিস্তিনি কারাবন্দী। হামাস ইসরায়েল চুক্তির শর্তে বলা হয়েছিল প্রতিজন বেসামরিক ইসরায়েলি নারীর জিম্মির পরিবর্তে মুক্তি পাবে 30 ফিলিস্তিনি নারী ও শিশু, আর বন্দী প্রতিজন নারী সেনার বিনিময়ে ছাড়া পাবে 50 ফিলিস্তিনি নারী ও শিশু। শেষ হয়েছে 2 দিনব্যাপী ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের 18 জাতীয় যুব সম্মেলন। সকালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PHA কনভেনশন সেন্টারে ছিল এই আয়োজন। সারা দেশ থেকে 8 শতাধিক তরুণ এ সম্মেলনে অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি বলেন, অন্যায়ের প্রশ্রয় দেয়া হয়েছে বলেই 2024 হয়েছে। 71-এর যা কিছু অমীমাংসিত সেগুলোর মীমাংসা করবে এই সরকার। সম্মেলনে তরুণরা তাদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দেশের অভিভাবক হিসেবে যারা ক্ষমতায় এসেছেন, যারা ক্ষমতার বাইরে ছিলেন, তারা প্রত্যেকেই আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই আমার 2024 হয়েছে, আর 71 হয়েছিল বলে, এবং 71-এ অমীমাংসিত যা থেকে গেছে সেটার ফলেই 24 ঘটেছে। বাংলাদেশকে অন্তর্ভুক্তির দিকে নেয়া কোনো শিশুকেই পেছনে রাখা হবে না। রাজধানীর ফ্রোবেল প্লে স্কুলে অনুষ্ঠিত হলো এই শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাইমারি এডুকেশন ডিরেক্টরেটের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিল্লাহ। সেমিনারে শিক্ষক নীতি নির্ধারকরা একত্রিত হয়ে পদ্ধতিগত পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তাছাড়া আড়াল করা প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিহ্নিতকরণের গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনার শেষে শ্রেণীকক্ষে অদৃশ্য প্রতিবন্ধিতা শীর্ষক একটি কর্মশালা পরিচালিত হয়, যেখানে বিভিন্ন স্কুলের 40 জন শিক্ষক অংশগ্রহণ করেন। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে ভিউ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনুষ্ঠানিক উদ্বোধনের পর 16 গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা 35টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, অধ্যক্ষ রাখাল চন্দ্রধর সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে 5 শতাধিক অসহায় মানুষের মধ্যে সব শীত বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুমতাজ। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলাউদ্দিন বাদল, কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সে সাথেই শেষ করছি এখনকার মতো সব খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।